প্রশাসন ক্যাডারে, অন্যান্য ক্যাডারে ধরেন 3000 পদে নিয়ে বুঝবে, 3000-এর মধ্যে আপনারা যাতে অন্তত 1000 মাদ্রাসা থেকে পাস করা তারা মাদ্রাসায় পড়েই যেতে পারে, তাতে কি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার দরকার নেই, আপনার মাদ্রাসা থেকেই উন্নতি করবে। আপনার সিলেবাসটা একই, তাই না? সিলেবাসটা একই, বরং মাদ্রাসা শিক্ষিতরা আরো বেশি কিছু নাম্বার বেশি পড়াশোনা করছে, তাই না? স্কুল কলেজের থেকে বেশি পড়াশোনা। আপনার মাদ্রাসাকেই এমনভাবে গড়ে তুলবেন যে সেখান থেকে তিনি সর্বোচ্চ স্তরে যেতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। আর এরপরে আরেকটি স্তর আছে উচ্চশিক্ষার স্তর। উচ্চশিক্ষা বলতে আমি পিএইচডি বা মাস্টার্স লেভেল করছি। যেমন বাংলাদেশ, পৃথিবীতে যে মুসলিম জনসংখ্যা আছে, বাংলাদেশ কততম? বাংলাদেশ সেকেন্ড বা তৃতীয়, যে কোনো একটা, যেটাই বলতে পারে, ঠিক আছে। ইন্দোনেশিয়া প্রথম। আপনার সৌদি আরবে যে কায়রো মদিনা ইউনিভার্সিটি আছে, কায়রোতে যে আল আজহার বিশ্ববিদ্যালয় আছে, তাদের থেকে তো আমাদের জনসংখ্যা বেশি, তাই না? মুসলিম জনসংখ্যা তো আমাদের বেশি। তা আমরা এখানে আমরা কায়রো আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখানে করব, ঢাকাতে করব, বাংলাদেশে করব, ঠিক আছে। আপনার ইন্ডিয়ার দেওবন্দের মতো আমরা এখানে প্রতিষ্ঠান করব, যারা কওমি লাইনে তাদের জন্য। আমরা কেন অন্য জায়গায় যাব? অন্য জায়গায় যাব, ঠিক আছে, কিন্তু আমরা প্রথমে যদি আমরা নিজেরা কায়রো আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান না করতে পারি, আমরা নিজেরা যদি মদিনা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান না করতে পারি, আমরা তাদের শাখা তো বাংলাদেশে খুলতে পারি নাকি? আমরা স্কুল কলেজ থেকে যারা পাশ করছে ঢাকা, সবাই কি ঢাকা ইউনিভার্সিটি পড়বে? সবাই কি বুয়েটে পড়বে? তাহলে তারপরে তো ভালো স্টুডেন্ট আছে, তারা কোথায় যায়? তারা কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি যায়, ব্রাক ইউনিভার্সিটি যায়, বেসরকারি। কিন্তু সেই মানের কিন্তু মাদ্রাসা আমার এই বাংলাদেশে নাই। কারণ দুইটা কারণ, একটি হলো উদ্যোগের অভাব, দুই নম্বর, আর মূল কারণটা হলো যে পেটে ভাত লাগে। পেটে ভাত না থাকলে ওইটাতে কি করবে, তাই না? আমার ইফতিদায়ী টিকে না, ইয়াসি টিকে না, দাখিল টিকে না। তো আপনার সব কিছু একটা মাস্টার প্ল্যান করতে হবে। তার মধ্যে যেটা বললাম যে আমাদের বেতন ভাতাটা যেরকম করতে হবে, আপনার সিলেবাস কারিকুলাম সংশোধন করতে হবে। আরেকটি হলো উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদেরকে আগামী ধরেন ভবিষ্যৎ 20 বছর প্ল্যান করে আমাদেরকে উন্নয়ন করতে হবে। আর আপনাদের দাবি দেওয়া আজকে আমি নিলাম। আপনাদের মনে আছে কিনা, আপনারা যে আমাকে প্রথমে 6 দফা একটা দাবি আপনাদের কাছে দিয়েছিলাম, আমি মনে করি 6 দফা প্রাথমিকভাবে দিয়েছিলাম, কিন্তু এটাকে আপনারা কিভাবে আপনাদের যারা আন্দোলনরত আছে, আমি জানি যে 13টা গ্রুপ, হয়তো আরো গ্রুপ আছে, সকলে সমন্বিত করে এটাকে আরো বৃদ্ধি করবে। হ্যাঁ, এটাকে আমি আমার জানার মতে আমি তো এখন 16-17টা দফা জানি, আমরা কিন্তু প্রস্তাব দিয়েছি 16-17টা, আপনারা 60টা দফা করবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ যে সুযোগ সুবিধা পায়, আপনারা কমিটি দরকার হলে গঠন করে দিলে যে সুযোগ সুবিধা পায় সব কিছু আপনারা মাদ্রাসাতে দাবি করবেন, ঠিক আছে। তারা যদি পেতে পারে, আপনারা পাবেন না প্রত্যেকটা। যেমন অতিরিক্তর মধ্যে আমি বলছি, তারা ইবতেদায়ী লাইনে, ইবতেদায়ী মাদ্রাসায় আমরা যদি ফুল ফ্রি, হ্যাঁ, সরকার সব কিছু বেতন দিয়ে দিবে, ফুল ফ্রি যদি আমরা অবৈতনিক সার্বজনীন শিক্ষা চালু করতে পারি, ইবতেদায়ী শিক্ষা, তাহলে কি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী বাড়বে না কমবে? বাড়বে। যদি আমরা তাদেরকে উপবৃত্তি দিতে পারি, তাহলে কি শিক্ষার্থী বাড়বে? আচ্ছা, যদি তাদেরকে আমরা সঠিক ভালো ধরেন 5তলা 6তলা বিল্ডিং দিতে পারি, ভবন দিতে পারি, বিজ্ঞানাগার দিতে পারি, হ্যাঁ, ভালো শিক্ষক দিতে পারি, তাহলে কি ছাত্র বাড়বে? তো আপনাদের বাইরে আমি বললাম আরো 2টা লাইনে আমরা চেষ্টা করছি সরকারের। আমরা যেহেতু আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগের আমি যুগ্ম সচিব, আমার অধীনে কিন্তু সেই হিসাবে আপনাদের যেমন আলিয়া লাইনের যে ইবতেদায়ী মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা, কামিল মাদ্রাসারা যেমন আছেন, কওমি মাদ্রাসাও কিন্তু আমার অন্তর্ভুক্ত। কওমি মাদ্রাসাগুলাকেও আমরা, দেশে প্রায় 26,000-এর উপরে কিন্তু কওমি মাদ্রাসা আছে, ছোট বড়, তাদেরকেও আমরা একই কাতারে সুযোগ সুবিধা দিতে চাই, সুযোগ সুবিধার আওতায় আনতে চাই, তাদের সমস্যাটাও আমরা সমাধান করতে চাই। যেমন এখন কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করেন, হ্যাঁ, তাদের 6টি বোর্ড আছে, 6টি বোর্ড 6 রকমের তারা সার্টিফিকেট সনদ দেন, কিন্তু তাদের কোনো চাকুরির কোনো তাদের একাডেমিক কোনো স্বীকৃতি নাই। ইতিপূর্বে এটা হলো তাদেরকে অনেকটা বলে যে তাদেরকে লোভ দেখিয়ে একটা সমমান করার মতো একটা প্রতারণামূলক একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আসলে মানে ইবতেদায়ী কওমি মাদ্রাসা থেকে পাশ করা সর্বোচ্চ যিনি পাশ করার দাওরা, সেটা পাশ করলেও তিনি আসলে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সর্বনিম্ন স্তরে 20তম গ্রেডের MLS শহরও তিনি যোগ্য না, কারণ তার ওই সার্টিফিকেটটা স্বীকৃত না।
হ্যাঁ, কিন্তু আসলে তিনি কিন্তু শিক্ষিত, কিন্তু তার শিক্ষার কোনো মূল্য আমাদের রাষ্ট্রীয়ভাবে নাই। অতএব এখন কি করেন, এখন কওমি মাদ্রাসা থেকে যারা পাশ করেন তারা দুই তিনটি কাজ করেন। এক হলো যারা কোনো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন বা খতিব হন, ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত জানি কোনো মসজিদের ইমাম বা মুয়াজ্জিন হলে সাধারণত তিনি মৃত্যুবরণ না করা পর্যন্ত বা অন্য কোনো ঘটনা না ঘটা পর্যন্ত তিনি চলে না গেলে সাধারণত তাকে ছাঁটাই করা হয় না।